আমাদের দেশের সার্বভৌমত্ব নিশ্চিতের জন্য ছাত্র জনতা রক্ত দিয়েছে, কোন দাবিদারকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য নয়। এদেশের নদী বন্দর রক্ষার জন্য ছাত্র জনতা রক্ত দিয়েছে, আপনার রক্ত দিয়েছে কোন দাবিদারকে, কোন স্বৈরশাসককে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য না। আপনার রক্ত 2024 বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিটি ছাত্র জনতার রক্ত, প্রতিটি ফোঁটা রক্তের হিসাব নিশ্চিত না করে বাংলার ছাত্র জনতা কোনোভাবেই কাউকে পুনর্বাসনের সুযোগ দিবে না। যদি কেউ পুনর্বাসনের চেষ্টা করে তাকে আজীবনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া হবে। এত সূচনা আমাদের রক্তের প্রতিটি ফোঁটা এই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য ব্যয় হয়েছে। আমাদের প্রতিটি ফোঁটা ঘাম ঝরেছে বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের জন্য। আমাদের প্রতিটি স্টুডেন্টের মেধা এখানে নিয়োজিত হবে একটি সুন্দর বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র গঠনের জন্য। সেই রাষ্ট্র গঠনে আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি। শহীদ শহীদ আবরার সালাম, আবরারের রক্ত বিকাশ যেতে দাও না, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। ধন্যবাদ মোল্লা রহমতুল্লাহকে। আমরা এখন বক্তৃতা শুনব 2022 সালে আবরার ফাহাদের স্মরণ সভায় ছাত্রলীগের হামলার শিকার এবং কারাবরণকারী ছাত্র নেতা আসাদ বিন রনির থেকে বক্তৃতা দিচ্ছেন আবরার ফাহাদের স্মরণ সভা থেকে গ্রেফতারকৃত ছাত্র নেতা আসাদ বিন রনি। সংগ্রামী বন্ধুগণ, আজকে 7ই অক্টোবর শহীদ আবরারের স্মরণ সভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে বিপ্লবী সালাম জানাচ্ছি। বন্ধুগণ, আমরা যখন 2022 সালে এই পলাশীর চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক লাইব্রেরির সামনে থেকে শপথ গ্রহণ করে একদল তরুণ এই পলাশীর চত্বরে আর্ট স্তম্ভ নির্মাণ করতে আসি, তখন আমাদের মাথায় একটাই ছিল, এই বাংলাদেশে ভবিষ্যৎ জাতিতে হয় ভারতের আধিপত্য থাকবে, নাহলে বাংলাদেশের বিপ্লবী জনতার আধিপত্য থাকবে। বন্ধুগণ, সেই 20 সালের আবরার ফাহাদের স্মৃতিসৌধে 22 সালে এক ঝাঁক তরুণের কারাবরণ এবং এই 24 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ভারতের আধিপত্যবাদ, ভারতের কুচক্রী এবং এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন একই সূত্রে গাঁথা। বন্ধুগণ, আমরা এখনো দেখছি এই ভারতের কুচক্রী মহল তারা যে কোনো ভাবেই সম্ভব এই বর্তমান সরকারকে তারা বন্যা দিয়ে বাদ দিয়ে দেশের মানুষের সম্পদকে নষ্ট করে এই সরকারকে আনস্টেবল করার পায়তারা করছে। বন্ধুগণ, বিপ্লবী ছাত্র জনতা তারা কখনোই ভারতের আধিপত্যবাদ, ভারতের আগ্রাসনবাদ তারা কখনো মেনে নেয় নাই। সামনের বাংলাদেশের রাজনীতিতে এই আবরার ফাহাদের যে আগ্রাসন বিরোধী প্রতিবাদী ছিল, সেই প্রতিবাদীর চেতনাকে আমরা ধারণ করে এই বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যকে সমূলে উৎপাদন করে ছাড়বো ইনশাল্লাহ। সেই আগামীর ভারত বিরোধী রাজনীতি, ভারতের আধিপত্য তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে দলমত নির্বিশেষে যেইভাবে আমরা এই দেশ থেকে ভারতের আধিপত্যবাদ উৎখাত করেছি, সেইভাবে একতাবদ্ধভাবে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য দিবেন আবরার ফাহাদের বিচারের দাবিতে যে মিছিল আমরা 7ই অক্টোবর 2019 তুলেছিলাম, যে আগ্রাসন বিরোধী আট স্তম্ভ আমরা 2020-এর 7ই অক্টোবরে গড়ে তুলেছিলাম। আমাদের সেই সময় থেকে
আগ্রাসন বিরোধী এবং আব্বার ফাহাদের প্রতি দায়বদ্ধ আমাদের সহযোদ্ধা মোহাম্মদ রাসেল আহমেদ। বক্তব্য দিবেন আমাদের পূর্ব সহযোদ্ধা রাসেল আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন শহীদ আবরার প্রথম এই ফ্যাসিস্টের আমলে ভারতের বিপক্ষে কথা বলতে যে শহীদ হয়, সেই শহীদের রক্ত আমাদের শরীরে বহমান। সেই শহীদ আবরারকে স্মৃতি স্মরণ করে ধরে রাখার জন্য, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ আবরার ফাহাদ স্মৃতি সংসদ গত 21-এ প্রোগ্রাম করে, 22-এ প্রোগ্রাম করে, 2019 সালে 8 স্তম্ভ স্থাপন করে। কারণ শহীদ আবরারকে আমরা হারিয়ে দিতে চাইনি। শহীদ আবরারকে ধরে রাখার জন্য প্রত্যেকটা মানুষ যাতে শহীদ আবরার হয়ে উঠতে পারে, সেই জন্য আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আপনারা দেখেছেন সেই শহীদ আবরারকে জীবিত রাখতে গিয়ে আমাদের কি পরিমাণ অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে। 2022 সালে 7 অক্টোবর যখন আমরা প্রোগ্রামগুলো সবেমাত্র শুরু করতে যাচ্ছি, বাংলাদেশের ভারতের দাসত্ব কায়েমকারী, ভারতের দাসত্ব লেজের মৃত্যুকারী সংগঠন আওয়ামী লীগের ফ্যাসিস্টের দেশের ছাত্রলীগ আমাদের উপর হায়নার মতো আক্রমণ শুরু করে। আমরা সেখান থেকে প্রতিবাদকে থামাইনি, আমরা আমাদের প্রোগ্রামগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছি। সেইখানে আপনারা দেখেছেন কি পরিমাণ অত্যাচার নির্যাতন আমাদের উপর হয়েছে, যে আমাদের 24 জন সহযোদ্ধাকে এই জেলে যেতে হয়েছে। সেই আমরা একটা কথা স্পষ্ট করতে চাই, যাদের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছে, সেই আবরার ফাহাদের উপর যারা হামলা করেছে এবং আমাদের উপর যারা হামলা করেছে, তাদের বিচারে বাংলাদেশে হতে হবে। 24 জন সহযোদ্ধার মধ্যে আসিফ মাহমুদ আছেন, তাদেরকে আমরা যারা যেহেতু সরকার আছেন তাদেরকে স্পষ্ট বলতে চাই, বর্তমান বাংলাদেশ এই আবরার আমাদের অগ্রণী ভূমিকা পালন করেছে। তাদের বিচার যাতে বাংলাদেশে হয়, যদি না হয় তাহলে আমাদের শহীদদের সাথে বেইমানি করা হবে, আবরার ফাহাদের সাথে বেইমানি করা হবে। আমি আমার সংক্ষিপ্তভাবে যে কথা স্পষ্ট বলতে চাই, আবরার ফাহাদকে যারা হত্যা করেছে, নির্যাতন করেছে, তাদেরকে বিচার বাংলার মাটিতে হতে হবে এবং আমাদের উপরে যারা হামলা চালিয়েছে তাদের বিচার চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল আহমেদকে। এখন বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার। সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন আবু তৈয়ব হাবিলদার। প্রিয় বন্ধুগণ, আজকে যেই স্থানে আমরা দাঁড়িয়ে আছি, সে স্থান আবরার এবং আবরারের সহযোদ্ধা ভারত বিরোধী বন্ধুদের, যে ভারত সরকার এই বিগত 16 বছরে বাংলাদেশে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ভূ রাজনৈতিকভাবে, সমুদ্র সীমান্ত সব ক্ষেত্রে বাংলাদেশকে চূড়ন করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। তার বিরুদ্ধে যেই ছাত্র আওয়াজ তুলেছে, সেই ছাত্রের নাম আবরার। আমরা সবাই আবরারের সঙ্গে। আমরা এই জায়গায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসু সভা সম্পাদক আক্তারের নেতৃত্বে এখানে স্মৃতিশোধ করেছিলাম আজকের দিনে। সেই স্মৃতিশোধ কারা ভেঙে দিয়েছে আপনারা জানেন? সেই স্মৃতিশোধ ভেঙে দিয়েছে ভারতের দালাল, পুলিশের আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার গুন্ডা বাহিনী, ছাত্রলীগ। আজকে ওনারা কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আপনি কোথায়? আইজিপি আপনি কোথায়? ভারতের পক্ষে যারা দালালি করছে, তাদেরকে বাংলার জনগণ কখনো ছেড়ে দেবে না।
ভারতের বিরুদ্ধে আমরা আজ না হয় কাল একটা যুদ্ধে অবতীর্ণ হতে হবে। যদি বাংলাদেশকে স্বাধীন করতে চান, বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীন রাখতে চান। আমি বেশি কথা বলছি না, শুধু একটাই বলবো, ভারত সরকারকে স্পষ্টভাবে হুঁশিয়ারি করছি, বাংলাদেশের দিকে যদি আর চোখ রাঙাও, সীমান্তে যদি আরেকটা হত্যাকাণ্ড হয়, পারমিশন দাঁড়িয়ে যদি বাস ছেড়ে দেওয়া হয় এবং আগ্রাসন চালানো হয় বাংলাদেশের উপর, কারণে ৭১ এই বাঙালিরা মিলে যে অভ্যুত্থান করেছে, যে রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, সেই পরিণতির দিকে বাংলাদেশের জনগণ যাবে, বাংলাদেশ যাবে। সর্বশেষে বলব, ভারতের অনুচরেরা এখনো তাদের একটা অংশ বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বাজার সিন্ডিকেট করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নানাভাবে ভারতের কিশোররা এখনো সচিবালয়ে বসে আছে। তাদের সরকারকে বলব, ভারতের দূষণ আওয়ামী ফেসিবাদের রক্ষক সচিব অফিসার যারা আছে তারা চিহ্নিত রাজাকার, তাদেরকে সচিবালয় থেকে আউট করেন, না হলে গণভবনের যে পরিস্থিতি করেছিলাম সেই আওয়ামী সচিবদের পরিণতি তাই হবে। ধন্যবাদ। ধন্যবাদ আবু তৈয়ব ভাইকে। আজকে আমাদের সঙ্গে সংগতি দাঁড়িয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, তাকে ধন্যবাদ, লেবার পার্টিকে ধন্যবাদ। এখন বক্তব্য নেবেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডুয়েটের ছাত্র ইমরুল কায়েস পরাগ। বক্তব্য দিচ্ছেন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ডুয়েটের সাবেক ছাত্র ইমরুল কায়েস পরাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ আবরার স্মৃতি সংযোগ কর্তৃক আয়োজিত আজকে আমাদের প্রিয় শহীদ আবরারের শাহাদত বার্ষিকীতে আয়োজিত আজকের এই স্মরণ সভা এবং শহীদ আবরারের স্মৃতির উদ্দেশ্যে ৮ স্তম্ভ নির্মাণের যে পুনর্নির্মাণের দাবিতে আজকের এই সমাবেশে উপস্থিত সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আমাদের আজকের যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা উত্তরের বাংলাদেশের দাঁড়িয়ে আমাদের একটা কথা খুব ভালো করে স্মরণ করতে হচ্ছে যে যারাই এই বাংলাদেশে নেহেরু ডক্ট্রিন বা ইন্ডিয়ান ডক্ট্রিনের নিয়ম অনুযায়ী যারাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, যারাই ভারতের আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদেরই বাংলাদেশে ভারত কর্তৃক অঘোষিত মৃত্যুদণ্ড জারি হয়েছিল। এই অঘোষিত মৃত্যুদণ্ড জারি হওয়ার কারণেই বাংলাদেশের ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে আমাদের বুয়েটের মেধাবী শিক্ষার্থী প্রিয় শহীদ আবরারকে শহীদ করে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে 2024 সালের জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে এটা পরিষ্কার হয়েছে যে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদে ভারতের দোষর কোন ফ্যাসিবাদকে বাংলাদেশে অবস্থান করতে দেওয়া হয়নি এবং আর কখনো হবে না। শহীদ আবরার আমাদেরকে যে রাস্তা দেখিয়ে গেছেন, শহীদ আবরার তার জীবনের বিনিময়ে আমাদেরকে যে বাংলাদেশ উপহার দিয়ে গেছেন, সেই বাংলাদেশের দাঁড়িয়ে আজকে এই সমাবেশ থেকে একটা আহ্বান আপনাদেরকে জানিয়ে আমি বিদায় নিতে চাই। একটা এই জায়গায় সকলের সংহতি প্রকাশ করার জন্য অনুরোধ করে আমি বিদায় নিতে চাই। সেটি হল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থামেনি, ইন্ডিয়ার ষড়যন্ত্র এখনো থামেনি। তাই
যে ষড়যন্ত্র আগে ছিল তার থেকে বহুগুণ ষড়যন্ত্র হচ্ছে। আজকে আমরা যারা শহীদ আবরারের সহযোদ্ধা, আমরা কি সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে? সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি চোখ কান খোলা রাখবার জন্য, সচেতন থাকবার জন্য। নতুন বাংলাদেশ আমরাই গড়ব, শহীদ আবরারের বাংলাদেশ আমরাই গড়ব, আবু সাইদ মুগ্ধের বাংলাদেশ আমরাই গড়ব। দেখা হবে রাজপথে। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা যখন 7 অক্টোবর এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমরা জানি আজকে ফিলিস্তিনে ইসরায়েলে হামলার 1 বছর। আমরা আজকে এই পলাশী মোড় থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশি নাগরিকেরা ফিলিস্তিনের চলমান যে যুদ্ধ, ফিলিস্তিনের যে ইনকিলাব, ফিলিস্তিনের মানুষের মুক্ত হওয়ার যে বাসনা, ফিলিস্তিনি মানুষদের মুক্ত হওয়ার যে কামনা, তার সঙ্গে আমাদের সংহতি জ্ঞাপন করছি। একই সঙ্গে ইসরায়েলি যে হামলা চলছে ফিলিস্তিনের নারী পুরুষ শিশু নির্বিচারে, ফিলিস্তিনের প্রত্যেকটি মানুষের উপরে, ফিলিস্তিনের প্রত্যেকটি ইঞ্চি জায়গার উপরে আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা চাই অতি দ্রুত ফিলিস্তিনে স্বাধীনতার পতাকা উঠবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বুয়েটের শেরেবাংলা হলের ছাত্র, যিনি বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদ শহীদ হওয়ার পরে বুয়েটের যে আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আলী আম্মার মুয়াজ। আমি বুয়েটের শেরেবাংলা হলের ছাত্র আলী আম্মার মুয়াজকে বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যারা এদিকে মঞ্চে আছেন একটু দয়া করে সামনে চলে যান প্লিজ। মঞ্চের ডানে বামে যারা আছেন তারা দয়া করে মঞ্চের সামনে চলে যান। আমাদের আরো কিছু চেয়ার আসতেছে, শীঘ্রই চেয়ারগুলো চলে আসবে। সংগ্রামী ছাত্র জনতা, সালামু আলাইকুম। স্বৈরাচার সরকারের যে জাপান থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি 36শে জুলাই, তার প্রাথমিক ভিত্তি ছিল 2019 সালের 7 অক্টোবর আবরার ফাহাদের শাহাদাতের মাধ্যমে। প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা দেখেছি যে স্বৈরাচার সরকারের গুন্ডা বাহিনী, ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা টর্চার সেল দ্বারা যে স্টিম রওনা চলছিল, তার বিরুদ্ধে আমরা কথা বলার সুযোগ পাচ্ছিলাম না। 2019 সালে আবরার ফাহাদ তার জীবন দিয়ে আমাদেরকে সেই কমলার সাহস তৈরি করে দিয়েছে। আবরার ফাহাদের এই কমলার সাহস থেকে আমরা ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে তারপর থেকেই প্রতিবাদ করার সাহস পেয়েছি এবং রুখে দেওয়ার সাহস পেয়েছি। সেই সাহস থেকে আবু সাইদ আমাদেরকে গুলির সামনে বুক পেতে দেওয়ার সাহস তৈরি করেছে এবং এরপর এই সাহসের যেই স্পিড, সেটাকে আর স্বৈরাচার সরকার আর কন্ট্রোল করতে পারেনি এবং আমরা অবশেষে স্বাধীনতা লাভ করেছি 34 জুলাই। এই সাহসের ধাক্কাই তারা চলে গেছে। আমরা প্রথমে 6 অক্টোবর যখন আবরার ফাহাদকে নিয়ে যাই রাত 8টার দিকে, তখনও আমরা এটাকে স্বাভাবিক গতানুগতিক যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা স্টিম রোলার চালাতো সেই স্বাভাবিকভাবেই হিসেবে নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে যখন সকালে আমরা জানতে পারি যে আবরার ফাহাদ শহীদ হয়ে গেছে, তারপরে আমাদের আবরার ফাহাদের বন্ধুরা যে সাহসিকতার পরিচয় দিয়েছে এবং বুয়েটের শিক্ষার্থীরা যে বিদ্রোহ করেছে ছাত্রলীগের বিরুদ্ধে, সেটা ছিল একটা অসীম সাহসিকতার বিষয়। সেই সময় আমাদের পরিস্থিতি ছিল খুবই কঠিন। ওই কঠিন পরিস্থিতিতে আমরা ছাত্রলীগের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পেয়েছিলাম। এরপর আমরা ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেছি, যার ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ থেকেই স্বৈরাচার সরকার এবং তার গুন্ডা বাহিনীকে বিতাড়িত করেছি। তো আমরা চাই যে আমাদের ক্যাম্পাসে আমাদের লাইব্রেরি এবং অথবা যে কোনো স্থাপনার নাম যেন আবরার ফাহাদের নামে করে আমাদেরকে সেই আবরার ফাহাদের যে শহর, এই শহরটা যেন আমাদের সবসময় থাকে এবং স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যে আবরার ফাহাদ জীবন দিয়ে গেছে, এই জিনিসটা যেন সর্বদা আমরা স্মরণে রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। তৎকালীন বুয়েট প্রশাসন, ভিসি, প্রভাস এবং ডিএসডব্লিউ তাদের যে মহোদয় ছাত্রলীগের সন্ত্রাসীরা এই অত্যাচারী স্টিম রোলার চালিয়েছিল, তাদের বিরুদ্ধে এখন কথা বলার সময় এসেছে। তাদের বিরুদ্ধে আমাদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং আমাদেরকে সামনের স্বাধীন বাংলাদেশে সবাই একসাথে এগিয়ে যেতে হবে। যেন আবরার ফাহাদ যেই জীবন দিয়েছে, আবু সাইদ জীবন দিয়েছে এবং অন্যান্য শহীদরা তাদের জীবন বিলিয়ে দিয়েছে,
সেই জীবনের ত্যাগ এবং হচ্ছে সেই লক্ষ্য যেন আমরা ভিজা না যেতে দেই, এই জন্য আমাদেরকে সবসময় মাথা উঁচু করে থাকতে হবে, যেন আর কখনোই কোনো স্বৈরাচারের সামনে আমাদেরকে মাথা নত না করতে হয়। এবং প্রত্যক্ষ পরোক্ষ যত আসামি আছে, যত সন্ত্রাসী আছে, সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এই দাবি রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে যার জন্য আমরা এখানে জড়ো হয়েছি, যিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। আমরা ভারতের সামনে এক বিন্দু মাথা নত করব না, যার এক পোস্টের মাধ্যমে আমরা শিখেছি ভারতের সঙ্গে সকল সম্পর্ক হবে ন্যায্য হিস্যার ভিত্তিতে। আমাদের সবার অনুপ্রেরণা শহীদ আবরার ফাহাদের বাবা। আমরা শহীদ আবরার ফাহাদের বাবা আমাদের শ্রদ্ধেয় চাচাকে আজকে আবরার ফাহাদ শ্রী সংসদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সঙ্গে আমাদের সাথে যোগ দিবেন আবরার ফাহাদের ছোট ভাই, বুয়েটের বর্তমান ছাত্র আবরার ফাইয়াজ। সম্মানিত উপস্থিতি, আমি এখন আজকের এই স্মরণ সভা এবং এক রাষ্ট্রসমিতি 8 স্তম্ভ পুনর্নির্মাণের এই আয়োজনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি 2020 সালে আবরার ফাহাদের স্মরণ সভায় হামলার শিকার এবং গ্রেফতারকৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা জনাব তারিকুল ইসলামকে। বক্তব্য দিচ্ছেন ছাত্রনেতা তারিকুল ইসলাম। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে 2019 সালের 7 অক্টোবর ছাত্রলীগের সন্ত্রাসীরা রাত ভরে সাম দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। আমাদেরকে বুঝতে হবে আবরার ফাহাদ তার সেই ফেসবুক স্ট্যাটাসে কি বলেছিল। আবরার ফাহাদ বলেছিল 1947 সালে দেশভাগের পর দেশের পশ্চিমাংশে কোনো বন্দর ছিল না। ভারতের কাছে 6 মাসের জন্য কলকাতা বন্দর চাওয়া হয়েছিল। তৎকালীন ভারত সরকার না করে দিয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, সে ভারতকেই মংলা বন্দর ব্যবহার করার জন্য অনুরোধ করতে হচ্ছে। আমরা দেখেছি তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতকে সন্তুষ্ট করার জন্য বাংলাদেশের বন্দরগুলোকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছিল। আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের প্রত্যেকটি বন্দর ভারতের হাতে তুলে দিয়েছিল। আবরার ফাহাদ বলেছিলেন যেখানে ভারতের এক রাজ্য আরেক রাজ্যকে নদীর পানি দেয় না, সেখানে আমরা কিভাবে ফেনী নদীর 1.5 লাখ কিউবিক মিটার পানি ভারতকে দিব, সে প্রশ্ন করেছিল। যেখানে ভারত আমাদেরকে তিস্তার ন্যায্য হিস্সা দেয় না, সেভাবে আমরা কেন সে ভারতকে ফেনী নদীর পানি দিব, সে প্রশ্ন করেছিল। আবরার ফাহাদ প্রশ্ন করেছিল যে ভারত যেখানে আমাদেরকে কয়লা দেয় না, যে কয়লার অভাবে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, সেখানে আমরা কিভাবে ভারতকে গ্যাস দিব। যেখানে ভারতের কারণে আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে, সে ভারতকে আমরা কেন গ্যাস দিব। আবরার ফাহাদের উদ্বেগের কারণ ছিল বাংলাদেশের রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্ষণ করা হচ্ছে, এই প্রত্যাবর্ষণের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এটা আবরার ফাহাদ উদ্বেগ প্রকাশ করেছিল। বুয়েট ছাত্র আবরার ফাহাদ, অর্থাৎ আবরার ফাহাদ বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রত্যেকটি বিষয় নিয়ে সোচ্চার ভূমিকা অবতীর্ণ ছিল। সে বুঝতে পেরেছিল বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার তার ক্ষমতার বাস্তব টিকিয়ে রাখার জন্য বাংলাদেশকে দিনে দিনে ভারতের হাতে বিক্রি করে দিচ্ছে। আমরা দেখেছি সর্বশেষ ভারতকে রেল করিডোর দেওয়া হয়েছে। এখন আমরা 2024 সালে এসে জুলাই বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছি, কিন্তু আমরা দেখতে পেয়েছি এই পতন ঘটানোর পর বাংলাদেশের ইতিহাসে 1 বছরে টানা 4র্থবারের মতো
ভারতের পানিতে বাংলাদেশ বন্যা কবলিত হয়েছে, ঠিক না? ভারতের আগ্রাসন কি শেষ হয়েছে? আব্দুল ফাহাদ যে যুদ্ধ ঘোষণা করেছিল 2019 সালে, সেই যুদ্ধ এখনো শেষ হয়নি। আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশে আব্দুল ফাহাদের মৃত্যু থেকে শক্তি নিয়ে, শহীদকে তার এই শোক থেকে শক্তি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে জন্ম হয়েছে আব্দুল ফাহাদ। আজকে যদি 2019 সালে আব্দুল ফাহাদের মৃত্যু না হতো, সে যদি শহীদ না হতো, তাহলে বাংলাদেশের ঘরে ঘরে কখনো আব্দুল ফাহাদের জন্ম হতো না। আব্দুল ফাহাদের এই মৃত্যুর পরই বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আবু সাইদের জন্ম হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে মীর মুগ্ধের জন্ম হয়েছে। এই জুলাই বিপ্লবের যে বিপ্লবী তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মের জন্ম হয়েছে আব্দুল ফাহাদের শহীদ হওয়ার কারণে। আমরা বলতে চাই, আব্দুল ফাহাদের স্পিরিট থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আগামীর বাংলাদেশে আমরা কখনো এই বাংলাদেশে ভারতের কোন আধিপত্য মেনে নেব না ইনশাআল্লাহ। যারা যখন ক্ষমতায় বসবে, আমরা যদি দেখতে পাই তারা ভারতের দাবিদারি করছে, তারা ভারতের গোলামি করছে, তাহলে আমরা শেখ হাসিনাকে যেভাবে ভারতে পালাতে বাধ্য করেছিলাম, তাদের পরিণতিও ঠিক একই রকম হবে ইনশাআল্লাহ। আমরা সোচ্চার আছি, বিপ্লবী গার্ড, এই তরুণ প্রজন্ম হবে আগামী বাংলাদেশের বিপ্লবী গার্ড। আমরা প্রত্যেকটি ইস্যুতে সোচ্চার থাকবো। বাংলাদেশকে কোথাও বিক্রি করা হচ্ছে কিনা, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন ভাবে সাজানো হচ্ছে কিনা যেখানে আমরা বাংলাদেশের প্রত্যেকটি বিষয়ের সিদ্ধান্ত আমরা নিজেরাই নিব। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র জনতা যেন আব্দুল ফাহাদের শহীদ আব্দুল ফাহাদের শোক থেকে শক্তি নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে এবং এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই বাংলাদেশের শেষ পর্যন্ত তারা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে। আমরা বলতে চাই, এই বাংলাদেশের মধ্যে আর কখনো ভারতীয় আধিপত্য মেনে নেওয়া হবে না। এবং আমরা একটি বিষয় স্পষ্ট করছি, আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। ভারত আমাদের এই বাংলাদেশে যে আগ্রাসন করছে, আগ্রাসন চালিয়েছে, সে আগ্রাসনের বিরুদ্ধে আমরা দেখেছি এই দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশেও ভারত ক্রমাগত আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে। আমাদের ঠিক আছে, বন্যাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা বাংলাদেশকে বানভাসী করছে, বাংলাদেশকে তারা বন্যা কবলিত করছে। আমরা বলতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে যেন শক্তিশালী করা হয়। আমরা আওয়ামী লীগের মতো নত জানো পররাষ্ট্রনীতি চাই না। তাই সে পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা যেন রাজপথে সোচ্চার থাকে। এবং আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের যুদ্ধ এখনো শেষ হয়নি। ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে তারা এখন পর্যন্ত বসে আছে। শেখ হাসিনা চলে গিয়েছে, 300 এমপি চলে যাওয়ার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম? 300 এমপি চলে যাওয়ার জন্য কি আমরা জুলাই বিপ্লব করেছিলাম? 300 এমপি চলে যাওয়ার জন্য কি আমাদের 1583 জন ভাই শাহাদাত বরণ করেছিল? তাই আমাদের সেই শহীদদের আত্মত্যাগকে সমুন্নত রাখার জন্য বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সকল দোসরদেরকে আমাদের উৎখাত করতে হবে। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে আমরা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিলাম, সেই ঐক্যবদ্ধ শক্তি আমরা এখন পর্যন্ত জারি রেখেছি। এবং আওয়ামী লীগের প্রতিটি প্রেতাত্মা তারা তাদের সেই আসনে আসীন থাকা, তাদেরকে সেখান থেকে পদচ্যুত করার আগ পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। প্রতিবাদ বিরোধের লড়াই, যে লড়াই আমরা চালাচ্ছি, গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখার যে লড়াই আমরা বর্তমানে চালাচ্ছি, রাষ্ট্র সংস্কারের যে লড়াই আমরা বর্তমানে চালাচ্ছি, সে লড়াই ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে সামনে চালিয়ে নেবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাইকে এক থাকার, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এ দিল্লি না ঢাকা, এ ক্ষমতা না জনতা, এই আপোষটা সংগ্রাম, এই
শহীদ আবরার, লাও 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 সালাম, শহীদ শহীদ আবরার, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন দিল্লি না ঢাকা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মঞ্চের ডান দিকে বাম দিকে যারা আছেন দয়া করে একটু সামনের দিকে চলে যান। আরো অনেকগুলো অতিরিক্ত চেয়ার আসছে, যারা পিছনে দাঁড়ায় আছেন আপনাদেরকে অনুরোধ করবো এই চেয়ারগুলো নিয়ে বসে পড়বার জন্য। পিছনে যে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছেন সবাইকে অনুরোধ করছি, বাম দিকে চেয়ার আছে, দয়া করে চেয়ার নিয়ে বসে পড়ুন। মঞ্চের ডানে বামে যারা আছেন দয়া করে একটু চলে যাবেন, মঞ্চটা খালি করে দিবেন। শুধুমাত্র যারা এখানে 8 স্তম্ভের একটি স্লোগান নিয়ে দাঁড়িয়ে আছে ওনাদেরকে দাঁড়িয়ে থাকতে দিবেন। এখানে যারা বসেছেন আমার ডান দিকে এখানে যারা বসেছেন আমরা এখানে ফলক স্থাপন করব। আজকে আমরা আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ পুনর্নির্মাণের ফলক স্থাপন করব। আমাদের সঙ্গে শহীদ আব্দুল ফাহাদের বাবা আছেন, শহীদ আব্দুল ফাহাদের ভাই কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। বুয়েটের অনেক শিক্ষার্থীরা এসছেন, আরো অনেকে আসার পথে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আরো অনেকে যুক্ত হবেন। আমরা অনুষ্ঠানটিকে আরো সুশৃঙ্খল করতে চাই। এখনো বাম দিকে অনেকে দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে করো জোরে অনুরোধ করছি দয়া করে সবাই চলে যাবেন। সামনের দিকে অনেকগুলো চেয়ার আছে, যারা আছেন দয়া করে কেউ থাকবেন না এখানে। আদতে কারো আমাদের কোনো কাজ নেই, কারো কোনো কাজ নেই। যারা আছেন এইদিকে একটু দয়া করে ভাই সামনে চলে যাবেন। সামনে আরো অনেকগুলো চেয়ার দেওয়া আছে, পিছনে যারা দাঁড়িয়ে আছেন চেয়ারে বসে পড়বেন। পিছনে যারা দাঁড়িয়ে আছেন চেয়ারে বসে পড়ুন। যারা আছেন বাম দিকে ডান দিকে সামনে চলে যান। একটু দয়া করে সবাইকে সহযোগিতার জন্য অনুরোধ করছি, অনুষ্ঠানটিকে সুশৃঙ্খল করবার জন্য সবাই দয়া করে আমাদেরকে সহযোগিতা করবেন। ডান দিকে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে ভাই পিছনের দিকে অনেকগুলো চেয়ার আছে, বসে পড়ুন। দয়া করে ডান দিকে যারা আছেন একটু পিছনের দিকে চলে যান। আজকের স্মরণ সভা এবং আব্দুল ফাহাদের স্মরণে নির্মিত আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ পুনর্নির্মাণের এই আয়োজনে এখন বক্তব্য দিবেন 2020 সালে আব্দুল ফাহাদের স্মরণ সভা থেকে গ্রেফতারকৃত ছাত্রনেতা তসলিমুল ইসলাম অবি। বক্তব্য দিচ্ছেন তসলিম হোসাইন অবি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত রয়েছেন আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতার প্রতীক, আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রতীক আব্দুল ফাহাদের গর্বিত পিতা, এবং উপস্থিত রয়েছেন এদেশের ছাত্র জনতার প্রতিনিধিগণ এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ। সকলকে জানাই আসসালামু আলাইকুম। 2019 সালের 7ই অক্টোবর যখন আব্দুল ফাহাদকে নির্মমভাবে এদেশের ভারতীয় দর্শক যারা তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে, সেদিন ছিল আমাদের এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর সবচেয়ে বড় আঘাত। আব্দুল ফাহাদ শুধু একটি নাম নয়, আব্দুল ফাহাদ হল এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। আব্দুল ফাহাদ হল এদেশের আগ্রাসন বিরোধী আন্দোলনের সংগ্রামের অন্যতম প্রতীক। আব্দুল ফাহাদকে কেন্দ্র করেই আজকে আমরা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান ঘটেছে 5ই আগস্ট, এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের লড়াই সংগ্রাম আমরা শুরু করেছিলাম 2019 সালের 7ই অক্টোবর আব্দুল ফাহাদকে হত্যা করার পর থেকেই। আমরা 2019 সালের 7ই অক্টোবর আব্দুল ফাহাদকে হত্যা করার পরের দিন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে 7ই অক্টোবর হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই দিবস, স্বাধীনতা সার্বভৌমত্বের দিবস হবে 7ই অক্টোবর। এবং পরবর্তীতে 2020 সালে এই পলাশীর মোড়ে আমরা আব্দুল ফাহাদের স্মৃতি সংসদ হিসেবে 8 স্তম্ভ নির্মাণ করেছিলাম, কিন্তু দেশে থাকা ভারতীয় দর্শকরা তারা সেদিন ভেঙে চুড়ে দিয়েছিল, আমাদের উপর হামলা করেছিল। পরবর্তীতে 2021 সালে আমরা আবারও পুনরায় এটি নির্মাণ করি, তখনও তারা আমাদের উপর হামলা চালায় এবং এটি ভেঙে দেয়। কিন্তু আমরা বলেছিলাম যতবার ভাঙবে ততবারই আমরা গর্ব এবং আমাদের লড়াই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। এবং আমরা বিশ্বাস রেখেছিলাম যে দেশ থেকে একদিন ইনশাআল্লাহ আমরা এই ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করে আব্দুল ফাহাদের যে লড়াই সংগ্রাম সেটা আমরা সম্পূর্ণ করব। তার কেবল আমরা এটার প্রথম পাতা আমরা শুরু করেছি। আমরা 2022 সালের 7ই অক্টোবর যখন বুয়েটের সরকারি শিক্ষার্থী আব্দুল ফাহাদের 3য় মৃত্যুবার্ষিকী পালন করতেছিলাম, সেই সময় আমাদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর অবৈধভাবে হামলা চালায় এবং হামলার পরবর্তীতে আমরা যখন
হসপিটালে চিকিৎসা নিতে যাই তখন আবারও আমাদের উপর হামলা চালানো হয় এবং হামলার পর সেখান থেকে আমাদের আবারও কারাবন্দী করা হয়। অর্থাৎ আমরা ছিলাম ভুক্তভোগী থাকার পর আমাদেরকে আবার কারাবন্দী করা হয়। যে আইনের যে দুঃশাসন, যে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন, সেগুলোর সম্পূর্ণ চূড়ান্ত মাত্রা ছিল, যা 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা সমাপ্ত করতে পারছি বলে আমরা সূচনা করছি। সমাপ্ত বলবো না, আগ্রাসন বিরোধী যে আন্দোলন তার সূচনা কেবল শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ দেশ থেকে আমরা ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াতে পারবো এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে।